জুলাই আগস্ট গণহত্যায় যে কেউ যেন তথ্য অভিযোগ জানাতে পারেন এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে খোলা হয়েছে ডেস্ক। ট্রাইব্যুনালের সেই ডেস্কেই মঙ্গলবার বিচার চাইতে আসে পুলিশের গুলিতে প্রাণ হারানো রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের পরিবার। ছেলেকে হারিয়ে কাঁদলেন বাবা মা আর শোকে স্তব্ধ ছোট বোন ফারিন। এ হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত আমেনা হিরের রিপোর্টে। রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল ফারহান ফাইয়াজ। গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা ফাইয়াজের পরিবার। মঙ্গলবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। বাবা হিসেবে সন্তানের লাশ বয়ে নেয়া পাহাড় সমান কষ্ট। একমাত্র ছেলে হত্যায় তাই সর্বোচ্চ শাস্তি চান বাবা মা। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি, খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। উপযুক্ত শাস্তি যারা খুন করেছে ভাইহীন পৃথিবীতে ছোট বোন ফারহিনের জীবনও ওলটপালট। ভুলতে পারছে না ভাইয়ের স্মৃতি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণ আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। আমি আজকে আদালতে এসেছি আমার পরিবারের সাথে। আমি চাই যে আমার ভাইয়ের জন্য উপযুক্ত বিচার হয়। ফাইয়াজ হত্যার ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটর। জানান এমন নির্মমতার অভিযোগ ও তথ্য প্রমাণ যে কেউ জমা দিতে পারবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদি তারা নাও আসতেন, আমরা এই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। দ্রুতই সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চাইলে আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে গত 16 জুলাই লাঠি হাতে একাই দাঁড়িয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর দেখা যায় তার বুকে পেটে অসংখ্য ছররা গুলির ক্ষত। সকল ভয়ভীতি উপেক্ষা করে বন্দিশালার শিকল ভেঙে ছাত্র আন্দোলনে প্রথম প্রাণ দেন আবু সাইদ। মঙ্গলবার সকাল 8:30টায় পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আদালতে আনা হয়। পরে বাদীপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড আবেদন করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2 ঘণ্টা শুনানিতে আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। আবু সাইদের নির্মম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি তার পরিবারের সদস্যদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবার যেন সুবিচার হয় এবং সারা দেশবাসী এবং বিশ্ববাসী তাকিয়ে আছে আমার ভাই হত্যার বিচার দেখার জন্য। ওখানে যারা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের মাধ্যমে বের করে আনবে ওই রিমান্ডের মাধ্যমে, এটা আমরা আশাবাদী। এর আগে সোমবার বিকেলে এএসআই আমির আলী ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পিবিআই। আবু সাইদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 2টি।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান তিনি। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এর সহযোগিতা চান। জবাবে ডাচ রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন জানিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দখলদারিত্ব, চাঁদাবাজি ও মানুষের উপর অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অন্য কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও একই হবে। কুমিল্লা টাউন হল মাঠে মুক্ত মঞ্চে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক নিয়ন মনি। এছাড়াও কুমিল্লা সমন্বয়ক জিয়াউদ্দিন তাজওয়ার ওহি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রুবেল হোসেন। আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের উপর যে অন্যায় অবিচার তারা করেছে তার একটি চূড়ান্ত ফসল। আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় বড় প্রকল্পে কাজ করতে ভারত আগ্রহ দেখিয়েছে। এই সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত, তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। Forward to future cooperation, enhanced cooperation. Already the projects they had are the big projects, and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country. For development cooperation projects, many of them, as you mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. সম্প্রতি বিএসএফ এর গুলিতে সীমান্তে 2 কিশোরী নিহতের ঘটনায় এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। তবে সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চেয়েছে ঢাকা, তা নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। একই সাথে ইঙ্গিত দেন, সীমান্তে এমন হত্যাকাণ্ড দিল্লির সাথে নেতিবাচক সম্পর্ক তৈরি করতে পারে ঢাকার। এদিকে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বিস্তারিত আমেনা হেরের রিপোর্টে। গেল কয়েকদিন বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েছে হত্যাকাণ্ডের ঘটনা। স্তব্ধ ও থমথমে অবস্থা সীমান্তে, বিশেষ করে 2 কিশোরীর মৃত্যু নাড়া দিয়েছে বিশ্বকেও। এমন পরিস্থিতিতে সীমান্ত হত্যার প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগেও অসংখ্যবার প্রতিবাদ করেও সুরাহা হয়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বিচারে করা এমন হত্যার বিচার এবং হত্যাকাণ্ড বন্ধ চেয়েছে ঢাকা। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে, এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি। এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। বিএসএফ এর এমন আচরণ দুদেশের সম্পর্কে ফাটল ধরাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নিঃসন্দেহে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা 2 দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম
কাউকে আমি বলতে শুনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কথা জানালেও সীমান্ত হত্যাকাণ্ডের প্রশ্ন এড়িয়ে যান। Continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us. আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। যন্ত্রাংশের অভাবে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তৃতীয় ইউনিটটি সোমবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে। আগেই বন্ধ ছিল 2টি ইউনিট, ফলে একেবারেই বন্ধ রয়েছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন। তৃতীয় ইউনিটটি 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ছিল, যা থেকে 210 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে সার্ভিস না করায় বন্ধ রয়েছে। 1 নম্বর ইউনিটটি চালু থাকলেও গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। তবে 1 নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি চালু হলে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। শুধু আন্দোলন নয়, ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে পরিবেশ তৈরি করতে সহযোগিতা করা হবে বলে জানান আমির খসরু। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে। আপনারা জানেন, আমরা শুধু আন্দোলন করি নেই, আমরা শুধু 31 দফা সংস্কার দিয়ে নেই, আমরা কিন্তু একত্রে এখনো কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন অলি আহমেদ। তিনি জানান, দেশে এখনও অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। হুজুগের বসে কিছু করলে তা এই গণ অভ্যুত্থানের জন্য সুফল আনবে না বলেও জানান তিনি। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার আহ্বানও জানান কর্নেল অলি। অভ্যুত্থান পরবর্তী দেশের সমস্ত কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা এবং সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকগুলি নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আবেগ ও হুজুগের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই, জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করে একথা জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। সদ্য বিদায়ী যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু অন্যান্য অনেক রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছেন, ফলে গণসংহতির আপিলটাও তারা আর পরিচালনা করবেন না। সেটি অফিসিয়ালি তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।
বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের এটাও আরেকটা নমুনা। সবশেষ 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 102 জন মারা গেলেন। মঙ্গলবার বিকেলে দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 534 জন। এদিকে সোমবার চলতি বছরের সর্বোচ্চ 615 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর সহ নানা উপসর্গ নিয়ে ডেঙ্গুর পরীক্ষা করাতে আসা রোগীর সংখ্যা বাড়ছে জেলা সদর হাসপাতালগুলোতে। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গুর প্রধান উপসর্গ জ্বর। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হবার তাগিদ দিয়েছেন তারা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রাজবাড়ীতে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। জেলা সদর হাসপাতালে দিন দিন ডেঙ্গু পরীক্ষার জন্য চাপ বাড়ছে রোগীদের। জ্বর ছাড়াও ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে প্রতিদিন সদর হাসপাতালে আসছেন অনেকেই। বাড়তি চাপ সামলাতে ডাক্তারদের কিছুটা বেগ পেতে হচ্ছে। জেলায় গত এক সপ্তাহে সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই নতুন নতুন রোগী এ রোগে আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে 4 জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটি অপরিচ্ছন্ন এবং চিকিৎসকের ঘাটতি থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের মনোযোগ প্রত্যাশা করছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। এই যে মশা কামড় দিলে পরে তো অসুখ হয়, জ্বর হওয়ার পরে কিছুদিন বাদে শোনা যায় মারা যেতেছে। এখনো দেশে ভয়াবহতা চলতেছে। এই যে ল্যাট্রিন গুলো অনেক নোংরা থাকে। এই নোংরা পরিবেশ, এই পরিবেশে যদি ডেঙ্গু থেকে শুরু করে পানি বেরোতে যায়, যে রোগীগুলো এখানে আসছে প্রতিনিয়ত তারা আপনি সুস্থ হবে কি, এতে অসুস্থ হচ্ছে বেশি। এই মৌসুমে তো এই ডেঙ্গু রোগটা খুব প্রবণতা বৃদ্ধি পায়। ডেঙ্গু রোগী খুবই আসছে আমাদের হসপিটালে। হাসপাতালে যে পরিস্থিতি অনেক ভিড়, যা মানে আমি যে টিকিট কাটতে যাব সেই টিকিট কাউন্টারে মানে এত ভিড় যে টিকিট কাটতেই পারি না। সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই এডিস মশা নিধনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ডেঙ্গু রোগীর জন্য মশারি দিয়ে তাদের আলাদা করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থার আহ্বান জানান চিকিৎসকরা। ডেঙ্গু রোগী মারা যায়নি। আমাদের যে চিকিৎসা পদ্ধতি, আমাদের ডাক্তাররা ট্রেনিং করা আছে, নিয়মিত প্রোটোকল অনুসারে যে গাইডলাইন আছে গাইডলাইন মোতাবেক আমরা চিকিৎসা দিয়ে থাকি। ইলিয়াস কমল, মাই টিভি। করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি যে কোনো সমস্যার সমাধানে কল সেন্টারও স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আগারগাঁয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ডিজিটাল মাধ্যমে নানা সুবিধা যোগ হওয়ায় করদাতার সংখ্যা বেড়ে এবার 15 লাখ হওয়ার প্রত্যাশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এস এম আরিফের রিপোর্ট। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2024-25 কর বছরের অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম আপডেট করা হয়েছে। এখন থেকে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন করদাতাগণ। জাতীয় রাজস্ব বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের যে কোনো সমস্যা সমাধানে চালু হয়েছে কল সেন্টার। কেউ যদি অনলাইনে দিতে না চায়, সে প্রিন্ট নিয়ে ফিজিক্যালি দিতে পারতো। সেই অপশনটা স্যার ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি, কারণ আমরা চাই না কেউ ইনকাম ট্যাক্স অফিসে আসুক। সরাসরি ওনারা অনলাইনে রিটার্ন সাবমিট সব রেকর্ড কিন্তু ওখানে আছে, আপনি চাইলে প্রিন্ট নিতে পারেন, সেভ করে রাখতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ক্যাশলেস এবং পেপারলেস অটোমেটেড এনভায়রনমেন্ট আমরা তৈরি করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কার্যক্রমকে স্বাগত জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এর মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি দুই কমবে। ট্যাক্সটা দেবেন লিকেজ যেন না হয়, আপনি যেটা দেবেন টাকাটা যেন সরকারের কোষাগারে পৌঁছায়। মাঝখানে কিন্তু কোনো আর লিকেজ হয় না, মিডলম্যান বা কোনো স্রোতে যেন অন্যখানে চলে যাবে। আমি অনুরোধ করি যারা জার্নালিস্ট আছেন তারা আপনাকে অনুরোধ করবেন ট্যাক্স দেয় এবং বলবেন যে ট্যাক্সটার টাকাটা আপনার বিফলে যাবে না। 2023-24 অর্থ বছরে ই রিটার্ন জমা দেয়া করদাতার সংখ্যা ছিল 5,26,487 জন। এবার তা 15 লাখ হওয়ার প্রত্যাশা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের। আমরা আশা করি 15 লাখ ডেফিনেটলি হলে পরনির্ভরতা কাটিয়ে উঠতে পারবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সম্প্রতি তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকায় তুলে ধরা হয়েছে ইয়েনিসাফাকে তুলে ধরা হয়েছে মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের কথা। নিসা নূর ক্যাভেসগ্লু নামে একজন রিপোর্টার তার রিপোর্টে জানান, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে। বিক্রিত প্রত্যেক বোতলের জন্য 1 টাকা ডোনেট করা হয়েছে। 2023 সালে 7 অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত
মিলিয়ন তার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো। উল্লেখ্য, বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজোই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে আসে এবং মোজো সাপোর্ট প্যালেস্টাইন নামে ক্যাম্পেইন লঞ্চ করে। মানবতার জন্য করা এই ক্যাম্পেইনটি ফিলিস্তিন, তুরস্ক সহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনটি এখনও চলমান রয়েছে। এবারে প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে স্পেশাল কাউন্টারের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের একটি দলকে গ্রহণ করতে আইন প্রয়োগকারী সংস্থাকে ঘুষ দেওয়ার নামে বাংলাদেশি কোম্পানির মালিককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়া থেকে প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গ্রেফতারের পর এক নিয়োগকর্তাকে 1 সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। দেশটির একাধিক সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে কুয়ালালামপুর থেকে ওই বাংলাদেশি মালিককে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন। তবে কমিশন এখনও ওই বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। মালয়েশিয়া প্রবেশের জন্য বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশনে যথাযথ চেক না করেই মালয়েশিয়ার বিমান ফটক দিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়ার জন্য 200 মালয় রিঙ্গিত থেকে প্রায় 25,000 রিঙ্গিত পর্যন্ত ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।